বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার পায়ে বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ শাহান এবং আমার ডানে রয়েছেন ইস্ট ইউনিভার্সিটির ভূ অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এবং আমি একটু প্রফেসর আসিফ শাহান আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাইব যে আপাত দৃষ্টি মনে হচ্ছে একটা উভয় সংকটের মধ্যে পড়েছে বাংলাদেশ। আর বাংলাদেশ কি নির্বাচনের পথে যাবে, নাকি সংস্কার নিয়ে এতদিন এত আলোচনা, কমিশন, এত কিছু হচ্ছে সেই পথে হাঁটবে? এবং একই সঙ্গে বাংলাদেশের পলিটিক্যাল ডিরেকশনটা কি হবে সেটা নিয়েও এক ধরনের ডিলেমা, নানা রকমের তর্ক বিতর্ক, ডিসকোর্স আমরা দেখতে পাচ্ছি। সো আপনি কি দেখেন? অনেক ধন্যবাদ। আসলে আমি জিনিসটাকে আইডেন্টিফাই করি আনসার্টেনটি হিসেবে। একটা মানে এই অনিশ্চয়তা নিয়ে আমরা অনেক দিন ধরেই কথা বলছি, সেই অনিশ্চয়তার মধ্যেই আমরা আছি। মানে যে জায়গা থেকে গল্পটা শুরু হয়েছে, বাংলাদেশের নতুন বাংলাদেশের যে গল্পটা শুরু হয়েছে, সেটা তো একই সাথে নির্বাচন তো এটার বাইরে ছিল না, বা নির্বাচন এটার বাইরে কখনোই আমরা এইসব বলিনি। প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে সংস্কার এবং নির্বাচন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বিষয়টা এরকম চলে যাচ্ছে, সংস্কার বনাম নির্বাচন এই জায়গাটায় হচ্ছে গিয়ে চলে আসছে। আমার মনে হয় এই জায়গায় খুব শক্ত একটা অবস্থান সরকার ইতিমধ্যেই বলছেন, কিন্তু যে জিনিসটা পরিষ্কার করা দরকার, আমাদের যে সংস্কার আমরা চাচ্ছি সেই সংস্কারের মাত্রা কতখানি হবে। যে জিনিসটা হচ্ছে কি রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে হচ্ছে কি আমরা যখন শুরু করেছিলাম, আমরা আগস্টের 5 তারিখ বা এর যদি একটু আগে যাই 4 তারিখের দিকের যখন কথা আমরা বলি, তখন তো সংস্কার একটা মূল জায়গায় চলে আসছে। কারণ আমরা যদি এটাকে গণ অভ্যুত্থান বলি, তাহলে গণ অভ্যুত্থান তো শুধুমাত্র সরকারের পরিবর্তন না, বা একজনকে সরিয়ে আরেকজনকে বসানো না, একটা নির্বাচন করা না। আমরা 15-16 বছর প্রতিষ্ঠানের যেই ভঙ্গুর দশা দেখেছি, আমরা প্রতিষ্ঠানের যে রাজনীতিকরণ দেখেছি, আমরা প্রতিষ্ঠানের ক্ষমতা হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা দেখেছি, সেই জায়গাগুলোতে তো ঠিকঠাক করার একটা ব্যাপার আছে। কারণ যদি সেটা আমরা যদি ঠিকঠাক করতে না পারি এবং একটা নির্বাচনে যদি যাই, তাহলে নির্বাচনের ফলে আমরা বেস্ট কোন সিনারিও পাবো। আমাদের কপাল যদি ভালো থাকে, বেস্ট আমরা 91 সালে ফেরত যাব, এবং 91 সালে যদি আমরা ফেরত যাই, তাহলে হচ্ছে কি আমরা গ্রহণযোগ্য নির্বাচন 96, 2001, 2008 ওই পর্যন্ত হচ্ছে কি আমাদের দৌড়। এখন প্রশ্নটা হচ্ছে আমরা কি তাতে সন্তুষ্ট কিনা। কারণ 91, 96, 2001, 2008 এই সময়কালের দিকে যদি আমরা তাকাই, এখানে একটা যেটা বড় ঘটনা ঘটেছে, আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি, কিন্তু এর মাঝখানে আমরা যে লিবারেল ডেমোক্রেসির স্বপ্ন দেখি, আমরা যে প্রতিষ্ঠানগুলোর গড়ে ওঠার স্বপ্ন দেখি, আমরা যে একই সাথে হচ্ছে গিয়ে জনগণের অংশগ্রহণের সম্ভাবনা দেখি, কোনোটাই আমরা দেখিনি। আমরা যেটা দেখেছি একটা উইনার টেকস অল পলিটিক্সের সূত্রপাত হয়েছে, যেখানে যিনি ক্ষমতায় আসছেন তিনি হচ্ছে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের দখলদারিত্ব নিচ্ছেন, এবং তিনি যখন হেরে যাচ্ছেন তখন হচ্ছে গিয়ে বিরোধী দল সেই জায়গাটায় আসছে। এর ফলশ্রুতিতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি, বা ডেমোক্রেটিক কনসলিডেশন আমরা যেটা বলি সেটা হয়নি। এই ভঙ্গুর ডেমোক্রেসি সবসময় একটা ভাঙা অবস্থায় থাকে, যার ফল আমরা 2008 এবং 2020 পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সংস্কারের কথাটা চলে আসা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে, আমার রুলস অফ দ্য গেমে কোন জায়গাটা চেঞ্জ আসবে। পাওয়ার কনসেন্ট্রেশন যেটা আমরা দেখেছি সেই জায়গাটা আমরা চেঞ্জ আনতে পারবো কিনা, আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের যে কথাটা বলছি সেটা আমরা করতে পারবো কিনা। এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ এই আলোচনাগুলো হচ্ছে গিয়ে নির্ধারণ করবে যে ভবিষ্যতে আমরা কতখানি হচ্ছে এই লিবারেল ডেমোক্রেটিক ফাউন্ডেশনটা তৈরি করতে পারবো। আনফর্চুনেটলি 4টা রিফর্ম কমিশন হচ্ছে গিয়ে রিপোর্ট দিয়েছে। আপনি যদি দেখেন সেখানে তো কিছু সুপারিশ আছে। এই যে তারা দিলেন কবে, জানুয়ারির 15, মানে তারা এখনো পূর্ণাঙ্গ দেননি, সম্ভবত 8 তারিখে কিছু আইডিয়া পেয়েছি। সেই আইডিয়াগুলো নিয়ে কি আমরা এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলছি, সেটার গ্রহণযোগ্যতা, সেটার বিষয়াবলী? কারণ এই জিনিস নিয়ে তো কনসেনসাস কমিশন কাজ করা শুরু করবে আর কিছুদিনের মধ্যে। আমরা ওই যে আলোচনাটা যেতে আমরা যত বেশি দেরি করব, তত বেশি কিন্তু সংস্কারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চলে আসবে, তত বেশি হচ্ছে নির্বাচন বনাম সংস্কার এই জায়গাটা চলে আসবে। এবং একই সাথে যে কথাটা অনেক দিন ধরেই বলা আসছে, যে সরকারের লেজিটিমেসি, তার অ্যাকসেপ্টেবিলিটি, সেটা যত দুর্বল হতে থাকবে, তত সংস্কারের ভবিষ্যৎ ক্ষয়িষ্ণু হতে থাকবে। আপনি বলছিলেন যে আমাদের আকাঙ্ক্ষার কথা, বা আমরা একটা লিবারেল ডেমোক্রেট দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। আপনি কি মনে করেন যে এই যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, আদৌ সেই প্রক্রিয়াটা আছে কি না, বা শুরু হয়েছে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, কিন্তু যারা এই প্রক্রিয়াতে নেতৃত্ব দিচ্ছেন বা শোটা রান করছেন, তারা আসলে
লিবারেল ডেমোক্রেসির চর্চা বা তাদের মধ্যে সেই দৃষ্টিভঙ্গিটা আছে কিনা বা মাইন্ডসেটটা আছে কিনা সেটা আপনি দেখতে পান কিনা? সবাই না হলো আমরা অনেকেই জানি প্রফেসর ইউনুসকে সারা পৃথিবী একজন লিবারেল ডেমোক্রেট হিসেবে চিহ্নিত করেন, কিন্তু তার হোল টিম এবং তাদের যে ডিরেকশন সেটা ওই পথে কিনা। আমি এখানে বলবো যে আমরা অনেক সময় একটা মিক্সড সিগন্যাল পাচ্ছি, মানে সিগন্যালটা অনেক বেশি মিশ্র। কিছু ক্ষেত্রে সরকারের, যেমন আপনি যদি লিবারেল ডেমোক্রেসির কথা বলেন, পরমত সহিষ্ণুতা, টলারেন্সের ব্যাপারটা, আপনার হচ্ছে গিয়ে সকল মত বা সকল কিছুর ব্যাপারে হচ্ছে গিয়ে শক্ত অবস্থান নেওয়া, এই জায়গার ক্ষেত্রে আমরা সরকারকে অনেক ক্ষেত্রেই নড়বড়ে দেখছি। আপনি রিসেন্ট কিছু ঘটনাগুলোর দিকেই তাকান, আমরা ওই যে আদিবাসী শব্দযুক্ত ওটা থাকবে কি থাকবে না, এই গ্রাফিতি থাকবে কিনা, এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ওই ইন্ডিভিজুয়াল রাইটসের খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি আমরা যাদেরকে হচ্ছে গিয়ে এথনিক মাইনরিটি বলি বা যাই বলি, তাদের রাইটসটাকে আপনি রেকগনাইজ করছেন কিনা। জিনিসটা যদি এরকম হয় যে কোনো একটা ফ্রিঞ্জ গ্রুপ যে আন্দোলন করলো এবং আপনি সাথে সাথে মেনে নিলেন, সরিয়ে নিলেন, সেটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার পিছিয়ে পড়াটাকে দিক নির্দেশনা করে, সেটা লিবারেল ডেমোক্রেটিক ফাউন্ডেশনের জন্য খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় দাঁড়ায় না। এটা হচ্ছে একটা। আবার বিপরীত দিকে জয়পুরহাটে খুব সম্ভবত যে মহিলাদের ফুটবলের ব্যাপারটা, এইখানে সরকার যে অবস্থানটা ছিল ইনিশিয়ালি, যে পরে তারা একটা শক্ত অবস্থানে গেলেন এবং বললেন, দ্যাট ইজ দি এক্স্যাক্ট রেসপন্স দ্যাট দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন। অন্যান্য বিষয়গুলোতেও আমরা যেই জিনিসপত্রগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে দেখিনি। কাজে আমার কাছে এই ব্যাপারটা মনে হয় যে এইখানে অনেক ক্ষেত্রে মানে সরকার সবাইকে সন্তুষ্ট করতে যাচ্ছেন। আপনি যখন দেখুন ডেমোক্রেসির ফেয়ারনেসের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রসেসের ফেয়ারনেস, যে আউটকাম যেটা আসবে ডেমোক্রেসিতে সেটা যে সবার জন্য সমান মাত্রায় গ্রহণযোগ্য হবে এমন কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো দেশের কোনো গণতন্ত্র কোথাও দেয় না। এটা সম্ভব না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আপনার রাজনৈতিক যখন একটা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের যে ফলটা আসবে সেটাতে উইনার এবং লুজার থাকবে। যেই জায়গায় গণতন্ত্রের সৌন্দর্য সেটা হচ্ছে আপনি এই প্রক্রিয়াটাতে সবার অংশগ্রহণ নিশ্চিত করছেন কিনা। আপনি এটা নিশ্চিত করতে যে আপনি যদি সবসময়ই যে জিনিসটা লিবারেল ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলোকে প্রশ্নবিদ্ধ করে, সে জায়গাটাতে আপনি কখনোই কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারেন না। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের জায়গা। সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু যে কথাটি আপনি বলছিলেন যে প্রশ্ন চলে আসে যে এটার ব্যাপারে হচ্ছে কি আপনাদের আসলে কতখানি কমিটমেন্ট আছে। এটাই আমি বলছি যে এই জায়গার ক্ষেত্রে আমি মিক্স সিগন্যাল দেখছি। ওকে, আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার পারভেজ করিম আব্বাসী, আপনি কি দেখছেন? না, ওনার উনি যেটা বললেন বেশিরভাগ কথাটাই হচ্ছে আমার মনে হয় যে কোনো মানুষ যে একটু ওয়াকিবহাল সে মোটামুটি একমত হবে। শুধু আমি একটা কিছু এখানে সম্পূরক হিসেবে অ্যাড করব, বা আমি কোয়ালিফায়ার হিসেবে অ্যাড করব, যে আমাদের গোলস বা অ্যাসপিরেশন হচ্ছে গ্রেটার ফ্রিডম, স্বাধীনতা। তো স্বাধীনতা বা গণতন্ত্র কিভাবে আমরা ভিজুয়ালাইজ করছি, এখানে বিভিন্ন স্টেক হোল্ডার্সের বিভিন্ন ভার্সন আছে এবং এটা সাংঘর্ষিক। কেননা আপনি যদি দেখুন, যদি এখন বলুন যে লিবারেল ডেমোক্রেসি, হ্যাঁ ডক্টর ইউনুস সারা বিশ্বে উনি সমাদৃত হচ্ছে যে ওনার কমিটমেন্ট টু লিবারেল ডেমোক্রেসি, বাট আপনি যদি এখন দেখুন এই সরকারের 6 মাস হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকারের, ওনাদের কথার মধ্যে এবং আচরণের মধ্যে বিশেষত হচ্ছে যে আপনি যদি দেখুন ওনাদের হয়ে যারা মুখপাত্র বলেন, তাদের যে মনে করুন সমালোচনার, ওরা বলছেন যে আমরা তো সমালোচনা করতে দিচ্ছি, কিন্তু সমালোচনার প্রতি যে অসহিষ্ণুতা, বা আপনি মনে করেন যে বিপক্ষ বলবো না, বা যে এটা যদি অন্যরূপ বা অল্টারনেটিভ যদি কোনো এখানে ক্রিটিসিজম আসে, সেটার প্রতি যেমন হচ্ছে মার কাট একটা ভাব, এটার তো বোধ শিকার আপনিও হয়েছেন এখানে হালে, এবং অনেকে হয়েছে, নুরুল কবির ভাই এখানে আসেন যখন, তখন কিন্তু আমার কেন জানি মনে হয় এটা তো লিবারেল ডেমোক্রেসির দিকে আমরা যাচ্ছি না, আমরা বরঞ্চ এটা ইলিবারেল এনজিওক্রেসির দিকে যাচ্ছি। এবং এটা আমার মনে হয় যে এটা আমাদের প্রথম এখানে এটা যেটা অনেকের মনে এখানে এটা রেখাপাত করেছে। এবং ঠিকই বলেছে যে এই সংস্কার তো দরকার, কেননা আমাদের যে পুরো অবকাঠামো, ওয়েদার ইটস যে আগে প্রথম দিকে যে 91 সালের থেকে যে শুরু হলো, 90-এর প্রকৃত অর্থে গণঅভ্যুত্থানে যখন ওটা হলো, তখন হচ্ছে যে তখন ওই যে ইনিশিয়াল আমাদের অ্যাসপিরেশন ছিল, প্রত্যাশা ছিল, ওটা বিগত 3-4 সরকারের সময় ক্রমান্বয়ে কিন্তু এখানে হচ্ছে মানুষের এখানে হচ্ছে আশাহত হয়েছে। মানে এটা আমরা বলবো যে গ্র্যাজুয়াল ডিসইলুশনমেন্ট। আর সব রেকর্ড তো ভেঙে ফেলেছে আগে শেখ হাসিনার সরকার। তো অবকাঠামো যেটা আছে, রাষ্ট্রের অবকাঠামো বা এখানে ইনস্টিটিউশন,
সেগুলো এখন ভঙ্গুর দশা। এটার সংস্কার দরকার এবং এটা ডিপলিটিসাইজেশন দরকার। কিন্তু ডিপলিটিসাইজেশনের নামে উনি তিনটা জিনিসই ইনফ্যাক্ট উনি টাচ করেছেন। একটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিক্ষিপ্ত যে আক্রমণ, আমি বলবো না যেটা যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে ওখানে মিডিয়াতে যেভাবে রং লাগিয়ে বলছে, কিন্তু এবং যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তাদের যে একটা নিরাপত্তাহীনতার একটা যে একটা বোধ, এটা তো কাম্য না অগস্ট 5-এর পর। এবং দুই হচ্ছে যে আপনার হচ্ছে যে নারীদের উপরে যারা দেশের 51% এখানে জনগণের এখানে আছে, কারণ তারাই মেজরিটি কিন্তু বাংলাদেশে। কিন্তু এবং আমরা যদিও আমরা শুনেছি হচ্ছে যে এখানে একটা আপনাদের একটা রিফর্ম কমিশন একটা এখানে আছে যে হচ্ছে যে বোধহয় 100টা সিট লোয়ার চেম্বার এখানে একটা মানে নারীদের জন্য একটা রিজার্ভেশন করা। এটা হচ্ছে অন পেপার, এটা হচ্ছে এটা লফটি আইডিয়া, এটা হচ্ছে সাধুবাদ জানায়। কিন্তু ইন প্র্যাকটিস একটা মোরাল পুলিশিং, একটা ভিজিল্যান্টিজম, মেয়েদের ড্রেস কোডের ব্যাপারে কথা বলে, এগুলো তো মিডিয়ায় আসে, পেপারে আসে। মেয়েদের ফুটবল ম্যাচের ব্যাপারে উনি বলেন। এর আগেও কিন্তু বেশ কয়েকটা ঘটনা হয়েছে যেখানে মনে করুন কোনো সেলিব্রিটি বা কেউ যদি মহিলা সেলিব্রিটি আসে তাকে হচ্ছে প্রোগ্রামে ইনগ্রেট করতে বাধা দেওয়া হয়েছে। এটা কি ধরনের দেশের দিকে আমরা চাইছি? শেখ হাসিনার সরকার উৎখাত করেছে, নিশ্চয়ই এটা দরকার ছিল, সময়ের দাবি। তো তা বলে কি আমরা এইরকম একটা আমি বলবো হচ্ছে এটা সুপ্ত গুপ্ত এখানে একটা মৌলবাদকে আমরা উস্কে দিচ্ছি? এটা হচ্ছে যে আপনার এখানে আমি বলছি না যে এখানে সবার একটা গণতান্ত্রিক সমাজে সবার ওই মানে মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, যতক্ষণ না এটা হচ্ছে যে হিংসা বিদ্বেষকে উস্কে দেয়, তখন তো সরকার আছে। এবং আপনি যদি দেখেন ঠিকই বলেছেন, এখানে আদিবাসী বা এখানে হচ্ছে আপনার বলবো যে বলেছে আমরা জানি যে চিটাগং হিল ট্র্যাক্সে কিছু গ্রিভান্সেস আছে, কিছু জেনুইন, কিছু হচ্ছে যে একডন, কিন্তু ওরাও তো বাংলাদেশি। ওনাদেরকে তো আমরা তো এখানে ওদেরকে বিচ্ছিন্ন করে আমরা এখানে যাত্রা এগিয়ে যেতে পারবো না। কিন্তু কথায় কথায় আপনি যদি দেখুন মারমুখ হয়ে যদি কতিপয় সরকারের সাথে যারা সম্পৃক্ত অথচ সম্পৃক্ত না, সব জায়গায় ওনারা আসছেন, তাদেরকে অ্যাটাক করছেন, বা তাদেরকে কিছু কিছু জায়গায় হঠাৎ করে হচ্ছে রহস্যময়ভাবে এখানে হচ্ছে লোক চড়াও হয়ে ওদেরকে ধোলাই দিচ্ছে, এটা তো ভালো লক্ষণ না। এবং সাথে সাথে আপনি দেখুন সরকারের যেখানে আপনি এখন তো সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক হয়ে গেছে। কেন আপনি যদি বলেন যে আসল নির্বাচন হওয়া উচিত যত তাড়াতাড়ি, এটা কমন মিনিমাম আপনি রিফর্ম করে আপনি ইলেকশন করেন, আপনি দেখবেন আপনি আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেই টকশোতে বলি গালিগুলো খায় এবং কেন গালিগুলো খায় আমি নিজেও জানি না। কিন্তু কথাটা হচ্ছে সরকারের যে লিগ্যাল স্ট্যান্ডিং, যে অ্যাকসেপ্টেবিলিটি, যে পপুলার, হ্যাঁ ইনকামবেন্সিতে পাওয়ারে থাকলে অ্যান্টি ইনকামবেন্সি হবে। যেই ক্ষমতায় যাবে আমি হচ্ছে আমার জীবনের যতগুলো সমস্যা আছে তার 70% জন্য আমি সরকারকে আমি ব্লেম করব। এটাই হচ্ছে আমি বলবো হচ্ছে দ্য মিরাজ অফ পাওয়ার পলিটিক্স নাও, এবং দিস ইজ দ্য আলটিমেট ট্র্যাজেডি। কিন্তু আইন শৃঙ্খলার অবস্থা এখনও সন্তোষজনকভাবে এখানে হচ্ছে রিস্টোর করা যায় না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দিন দুপুরে রাতেও না, এখানে হচ্ছে আপনার এখানে হাইজ্যাকিং হচ্ছে, চুরি হচ্ছে, চাঁদাবাজি আনএবেটেড। এখন আপনি বলবেন যে আমরা করছি, সরকার বলছে আমরা তো করছি না, রাজনৈতিক দলগুলো করছে। তো আপনাদের কাছে তো ক্ষমতা ন্যস্ত আছে, তাদেরকে আপনি এখানে আপনি শাসন করে এখানে ওদেরকে বিচারের আওতায় আনেন। এবং সবাই এখানে আপনি যেটা বললেন এটাও আমি এখানে একমত, সবাই সরকারের একটা দুর্বলতা এখানে একটা অনুভব করছে। ইংরেজি দ্বারা দে সেন্স ব্লাড ইন দ্য ওয়াটার। যে যখন চাইছে তার দাবি যৌক্তিক হোক, ন্যায্য হোক, অন্যায্য হোক, 8-10 জন 20 জন 30 জন মিলে জনসমাগমপূর্ণ এখানে জনঘনবসতিপূর্ণর একটা শহরে, ঢাকার মতো জায়গায়, ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলার সিটিজে ওরা কী করছে, 30-40 জন মিলে এখানে হচ্ছে আটকে দিচ্ছে। তখন মানুষ বলবে যে আরে এটা শুধু কি আমরা করেছি? না, শাহবাগ থেকে এটা শুরু হয়েছে, যে এখানে হচ্ছে রাস্তাঘাটে আটকে এখানে আদায় করে। এখন আমাদের 21 শতাব্দীতে আমাদের এটা এখন সরকার কেন এখানে একটা নতুন একটা ট্রেন্ড করলো না যে এখন এখান থেকে এইভাবে শহরের মধ্যে এইভাবে র্যালি করা যাবে না, একটা অ্যালোকেটেড একটা জায়গায় ঢাকা শহরের বাইরে এই সরকার তো বলতে পারতো, আমি জানি না সেটা বলা সমীচীন কিনা, যে তার কাছে এত দাবি দেওয়া, তার এই সব দাবি দেওয়া পূরণ করা তার কাজ না,
মানে সরকারি তো একটা রেগুলার সরকারের মতো সকল দায় দায়িত্ব নিয়ে নিয়েছে বলে মনে হচ্ছে। না, কিন্তু ওনারাই তো তখন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের টাইটেলটা ওরা নিতে চায় নাই। ওনারা যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং যখন আমরা দেখলাম প্রথম দিকে অনেকজন উপদেষ্টা যারা সুশীল সমাজের ওনারা প্রতিনিধি ছিলেন এবং এখনো আছে, আমি বিশ্বাস করতে ভালো লাগে, ওনারা যখন ক্ষমতায় গেলেন তখন দেখলেন ক্ষমতায় গেলে ক্ষমতার ভাষায় কথা বলছে না, আগে সংস্কার, নির্বাচন নিয়ে কথা শোনা যাবে না। প্রথম দিকে এটাই ছিল। কেন? আমার প্রশ্নটা হচ্ছে, তো মানুষের তো তখন বুঝবে যে আরে দাবিটা এখানে করা যাবে, এনাদের কাছে দাবি আদায় করা যাবে। এবং আপনি দেখুন প্রথম একটা দুইটা আপনি এখানে আছে এই আনসাররা যখন ভিডিবি আনসাররা এখানে প্রথমে যখন এখানে ওরা এখানে অ্যাজিটেট করলো, ওইটার কোয়েল করার জন্য ছাত্রদেরকে আনতে হলো কেন? ছাত্ররা কি ইনফোর্সার্স অফ দ্য স্টেট? তা তো না। ছাত্রদের কাজ করেছে, ছাত্ররা এখন ইউনিভার্সিটিতে ফেরত যাবে। আর ছাত্ররা যদি এবং সরকার আবার আরেকটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে যে ওখানকার মধ্যেই যে এখানে ছাত্র সমন্বয়ক যারা অনেকে উপদেষ্টা হয়ে আছে, মন্ত্রী পদমর্যাদায়, তারাই বলছে ছাত্রদের একটা রাজনৈতিক দল হয়ে ওনারা হচ্ছে সরে আসবে। তো সরকারের মধ্যে এটা তো তাহলে ওই আওয়ামী লীগ আমলে ওখানে জাতীয় পার্টির মতো অবস্থা হয়ে গেল যে আমরা সরকারের মধ্যেও আছি, আবার আমরা বিরোধী দলেও আছি। আপনি যদি একটা কিংস পার্টি ফর্ম করতে চান তখন তো ইউ আর নট অ্যাবাভ দ্য ফ্রে। দিস ইজ আ লেজিটিমেট এখানে হচ্ছে ক্রিটিসিজম অফ মেনি পিপল ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিস যদি করাপ্ট হয়, ঠিক আছে, আপনি বলবেন পলিটিক্যাল পার্টিসে অনেকগুলো প্র্যাকটিসই হয়তো বা এখানে আমাদের যে আমরা বলি যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি নেই, এইসব জিনিসে সরকার আরও জোর দিতে পারতো। এবং আপনি যখন দেখেন যে একটার পর একটা যখন মোটর চালিত রিক্সা চালকরা যখন ওনাদের আন্দোলন জাস্টিফাই করতো, তখন রেলওয়ে ওয়ার্কার বলে আমরা কি দোষ করলাম, তিতুমির কলেজ বা 7টা কলেজে ওরা এখানে করে ফেললো। সরকার দৃঢ়ভাবে না বলতে হবে, সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ওরা প্রয়োগ করতে হবে যথাযথভাবে। এবং এইসব জিনিসগুলো না করলে সরকারের জন্য সমস্যা। এবং সরকার কিন্তু এখনও একটা ক্ল্যারিটি এটা আনতে পারে নাই যে ওরা সংস্কারটা কতদিন পর্যন্ত করবে, নির্বাচনটা কিভাবে করবে। সো ডক্টর আসিফ, আপনি শুনছিলেন এবং আমার একটা প্রশ্ন, যেটা আপনি প্রতিষ্ঠানগুলোর কথাও বলছিলেন আলোচনার মধ্যে, বাংলাদেশে আসলে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা যায়নি এবং এখন তো অনেক প্রতিষ্ঠান ভিজিবল কিনা, কাজ করে কিনা, সেটাও একটা প্রশ্ন। আর যেগুলো কাজ করছে বা সেই সব প্রতিষ্ঠানকে ব্যবহার করবার যে প্রক্রিয়া, সেটা অনেকটা পুরনো, মানে বিগত সরকারের স্টাইলই অনেকে মনে করেন একইভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবার চেষ্টা করা হচ্ছে। আপনাকে কি মনে হয়? এগেইন আমার কাছে আমি পুরোপুরি একমত নই কথাটার সাথে। আমি একটু জিনিসটাকে এইভাবে বলি, আমার মনে হয় একটা জিনিস আমাদের খুব পরিষ্কার ধারণা দরকার, সেটা হচ্ছে যে 5ই আগস্ট যেটা হয়েছে এটা একটা রাপচার, এটা হচ্ছে কি একটা সিগনিফিক্যান্ট একটা ব্রেক। ইটস নট নেসেসারিলি আপনি অভ্যুত্থান, আপনি হচ্ছে গিয়ে ক্ষমতা থেকে সরিয়েছেন, উনি চলে গেছেন এবং একটা নির্বাচন দিবেন, সেই রকম একটা সিচুয়েশন এখানে হয়নি। এইখানে রক্তক্ষয় হয়েছে, এইখানে আমরা 1500 থেকে 2000-এর কথা শুনেছি, ডকুমেন্টেড আমরা এখন পর্যন্ত 800 জনের লিস্ট দেখেছি, যেটা আরও বাড়বে, 20,000 আহত। এই ঘটনাগুলো হচ্ছে গিয়ে এখানে ঘটেছে। এখানে সামগ্রিকভাবে একটা বড় ধরনের, আমি ওই যে রাপচার শব্দটা ব্যবহার করলাম, যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা ওই বাস্তবতা থেকে এসেছি। এইটা আসলে আমার মনে হয় মাথায় রাখা দরকার, যে কারণে হচ্ছে গিয়ে এই কথাগুলো বারবার আসছে। এটা হচ্ছে প্রথম যে জিনিসটা বলতে যাচ্ছি। এই বিষয়ে আপনার সাথে আমার কোনো দ্বিমত নেই যে সরকারের প্রথম দিকের পদক্ষেপগুলোতে দেয়ার ওয়ার লট অফ মিস্টেকস। ওই এইচএসসি পরীক্ষার ইসে হবে কি হবে না সেখান থেকে শুরু করে সব কিছুতে দেয়ার আর লট অফ মিস্টেকস এখানে ছিল, যে এই জিনিসপত্রগুলো সরকার অন্যভাবে ভিন্নভাবে ডিল করতে পারত। কিন্তু আমাদের আরেকটা জিনিস একটু মাথায় রাখা দরকার, যে যেহেতু বললাম যে এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই সরকার এসেছে, এই সরকার শক্তি প্রয়োগ করার ক্ষেত্রে তার দুটো সমস্যা ছিল। এক, পুলিশ প্রথম দিকে তো ছিল না, আপনি যে কারো মাধ্যমে শক্তি প্রয়োগ করবেন সেই শক্তি প্রয়োগ করার মতো কোনো ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনার হাতে ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যখন শক্তি প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু একটা তুলনা চলে আসবে হচ্ছে গিয়ে বিগত রেজিমের সাথে। সো সরকারের ব্যাক অফ দ্য মাইন্ড এই জিনিসটা সবসময় কাজ করে এবং এটা ওনাদের বিভিন্ন কথাবার্তাতেই চলে আসছে। কারণ অনেকগুলো প্রতিবাদকে আপনি হয়তো শক্ত হাতে দমন করতে পারেন এবং কিছু ক্ষেত্রে সরকার যখন চেষ্টা করেছে তখন কিন্তু আমরাই অনেক সময় আওয়াজ তুলেছি যে কেন এই কাজটা এখন করা হচ্ছে। সেখানে প্রপোর্শনেটভাবে হচ্ছে গিয়ে শক্তির প্রয়োগের ব্যাপার হয়নি, বা ওই যে পুরনো ভুল ছিল সেগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক করা হয়নি। সো ওই বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে সরকারকে এই জায়গাটা চলে আসতে হয়েছে। তৃতীয় যে জিনিসটা, যে জায়গাটা আমি আপনার সাথে একমতের জায়গাটা আগে শেষ করিনি, সেটা হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানগুলো, একটা জিনিস পরিষ্কার যে প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় প্রশাসন থেকে শুরু করে
বাকি সেই সবগুলো, এগুলো সম্বন্ধে আমাদের যারা আছেন ক্ষমতায় তাদের আসলে কতখানি আইডিয়া বা ধারণা আছে সেটা নিয়ে কিন্তু এখন একটা বড় মাত্রায় প্রশ্ন জেগেছে। প্রশাসনকে আপনি কিভাবে ডিল করবেন? আপনি আহতদের ব্যাপারটা দেখুন, যখন বারবার বলা হচ্ছে যে প্রশাসনিক জটিলতার কারণে বা এই কারণে এই জিনিসপত্রগুলো হচ্ছে না, তো তাহলে এই রেড টেপিজমই বলি বা প্রোকাস্টিনেশনই বলি, এটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ক্যাপাসিটিটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের থাকা দরকার ছিল, বা যদি তাদের না থাকে তাহলে সেই ধরনের লোকজনদেরকে নিয়োগ দিয়ে কাজ করা উচিত ছিল। সেই ঘটনাটা এইখানে ঘটেনি। যে জায়গাগুলো হচ্ছে গিয়ে এই দুর্বলতা তৈরি করছে। এখন প্রতিষ্ঠান ইস্যুর ক্ষেত্রে এই জায়গাটা আসি যে কিছু ক্ষেত্রে আমি এখানে দুই ধরনের ইস্যুই বলি। যে যেমন যখন ওই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে ব্যাপারটা প্রথম শুরু হলো, দ্যাট ওয়াজ আ মিস্টেক। আমরা তো প্রথম যে ড্রাফট যেটা প্রকাশ করা বা সেটাতে দেখলাম, সেখানে দেখলাম হচ্ছে কি আমরা বড় ধরনের কোনো পরিবর্তন দেখিনি। কিন্তু এই সরকারের যে জিনিসটা ভালো দিক যেটা আমি মনে করি, যে যখন দেয়ার আর ক্রিটিসিজম অ্যাবাউট দ্যাট, সো দেয়ার আর আ রিভিশন, যে এইটাকে আমরা হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে গিয়ে এটাকে ঠিকঠাক করতে পারি। আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও আমাদের অ্যাকনলেজ করা দরকার, যে এইখানে এই কোর্স কারেকশনের যে পথটা, সেই পথটাও হচ্ছে গিয়ে সরকার খোলা রেখেছে। কারণ এই যে কিছু আইন আমরা এখন, কারণ এখানে ওই যে আবারও সংস্কারের কোশ্চেনটা চলে আসছে যে পুলিশ প্রশাসন যে কি হবে। আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে শক্তি প্রয়োগের মাত্রা নিয়ে ডিসকাশন হচ্ছে। এই যে নতুন যে আইন মানে প্রসেসগুলো, এগুলোকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে স্বাধীন পুলিশ কমিশন একটা তৈরি করবার কথা তৈরি হচ্ছে, যারা হচ্ছে গিয়ে পুলিশের নিয়োগ এবং অন্যান্য জিনিসপত্রগুলো কন্ট্রোল করবেন। এই জিনিসপত্রগুলো যদি করা যায় তাহলে হচ্ছে গিয়ে ইট উইল ক্রিয়েট আ বেটার অপরচুনিটি ফর ফিউচার, যে আমি হচ্ছে গিয়ে কীভাবে এই জিনিসপত্রগুলো করতে পারবো। এবং আবারও আমি ওই জায়গাটা একটু ফেরত যেতে চাই, যে এগেইন সরকার সবসময় উস্কে দিচ্ছে কিনা এই ব্যাপারে আমি একমত না। আমি এটাকে ভুল হিসেবে দেখি, পলিটিক্যালি এই ভুলগুলো মারাত্মক, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু ইন্টেনশনালি গভর্নমেন্ট এই জিনিসপত্রগুলো করছে, এই ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই। আমার কাছে এখনও জিনিসটা মনে হয় না যে ইন্টেনশনালি সরকার ইলিবারাল ইসের সাথে করছে। দেখুন, 5ই আগস্টের প্রেক্ষিতে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখা দরকার। আমাদের পলিটিক্যাল স্পেকট্রামটা যদি আপনি দেখেন, লিবারাল সাইডটা কিন্তু এখন ভ্যাকুয়াম, কেউ নাই। এর একটা বড় যেটা আমরা যাদেরকে লিবারেল বলি, তারা কিন্তু নিজেদেরকে ডিলেজিটিমাইজ করেছেন গত 15-16 বছরে। আমরা দেখেছি হচ্ছে কি যখন ইন্ডিভিজুয়াল রাইটস ভায়োলেট হয়েছে, এই লিবারেল সাইড থেকে আমরা কোনো ভয়েস দেখিনি। এখন যখন তারা ভয়েস রেইজ করতে চান, তখন কিন্তু হচ্ছে একটা স্বাভাবিক স্কেপটিসিজম হচ্ছে গিয়ে তাদের ব্যাপারে কাজ করছে। কাজে লেফট হচ্ছে গিয়ে কমপ্লিটলি মানে ভ্যাকুয়াম একটা জায়গা। অন দ্য আদার হ্যান্ড রাইট, যারা নিজেদেরকে স্বাভাবিক কারণে একটা সময় পর্যন্ত নিষ্পেষিত নিপীড়িত দাবি করেছেন, উই সি আ লট অফ ভয়েস অন দ্য রাইট। তো এখন গভর্নমেন্টে বসে আপনাকে ওই যে কোর্সটা বেছে নেওয়া, যে সব রাইট উইং ইনফরমেশন বা আমি হচ্ছে গিয়ে নিতে পারবো না, কারণ সেটা বেসিক ফাউন্ডেশনকে প্রবলেম করবে। লেফট থেকে হচ্ছে গিয়ে আমরা কোনো ধরনের ভয়েস আনফর্চুনেটলি দেখছি না। এইটা আমার ধারণা গভর্নমেন্টের কাজের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি করছেন। কারণ নিজ উদ্যোগে করার চাইতে কোনো একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে জিনিসটা অনেক বেশি কাজ করে। যে অপরচুনিটিটা এই সরকারকে আমি নিতেও দেখছি না। তৈরি করার কাজ যেটা করা দরকার, সেটা ধরেন ওই যে নিষ্পেষিত গোষ্ঠী যেটা আছে, মানে তাদের মধ্যে, হ্যাঁ রাইট উইংয়ের, তাদের মধ্যে অনেকের মানে আপনি যদি নিষ্পেষিত হিসেবে বিগত সরকারে তাদের অবস্থা, সরকারের সময় তাদের অবস্থান দেখেন, তাহলে মনে হবে যে তারা ওই গোষ্ঠীর মানে লেফটের অপোজিটে, কিন্তু বেসিক্যালি তাদের মধ্যে অনেকে লিবারেলি এবং তারাও যখন এখন ভয়েস রেইজ করতে যান, তারা হয়তো আগের সরকারের সময় করেছেন, এই সরকারের সময় করতে যান, তখন দেখা যায় যে তারা নানা আক্রমণের শিকার হচ্ছে এবং তাদের সেই আগেকার দিনে সংগ্রামের মিত্ররাই এখন আর তাদেরকে সহ্য করতে পারছেন না, হজম করতে পারছেন না। এবং একই সঙ্গে ধরেন যদি মামলা করা বলি, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেটা দুর্নীতি দমন কমিশন বলি, এনবিআর বলি, এইসব প্রতিষ্ঠানকে বা পুলিশকে, প্রশাসনকে ব্যবহার করবার যে প্রক্রিয়াটা ছিল একই। এখন আপনি জাস্টিস চান, যারা অন্যায় করলো, ব্রুটালিটি দেখালো, কিন্তু আপনি কি যথেষ্ট প্রস্তুতি নিয়ে মামলাগুলো করেছেন, করবার চেষ্টা করছেন? আপনি বললেন আমরা সবাই জানি যে 1002 ছাত্র জনতা মারা গেছে, আপনি এখনও আমরা বলতে হচ্ছে 6 মাস পরে 836 জন। খুব ডিফিকাল্ট ছিল কিনা যে এই 2000 লোককে খুঁজে বের করা বা আইডেন্টিফাই করা, বা আসলে 836 জনের সামান্য এরর থাকতে পারে?
না আমি বা যারা আহত আপনি তাদেরকে, এই যে তাদের কান্নাকাটি আমরা নিয়মিত শুনছি, আপনি কি তাদের পাশে দাঁড়ালেন কিনা? আমরা তো জানি যে প্রচুর টাকা পয়সাও কম তোলা হয়নি, কম ওঠেনি, মানুষ বড় বড় কর্পোরেট হাউস থেকে শুরু আমার সে উইকনেসের যে জায়গাটা আছে সেটা তো আমি মোটেও ডিনাই করছি না। আমার আপত্তির জায়গাটা হচ্ছে কি দ্য কোয়েশ্চেন অফ ইন্টেনশনালি আমি এটা করছি না ইটস বিইং আ মিস্টেক। আমার আপত্তির জায়গাটা হচ্ছে কি ওই জায়গাটা আমি পুরো জিনিসটাকে ইন্টেনশনালি করা এইটা আমার মনে হচ্ছে না। এখন হ্যাঁ, দেয়ার আর ফিউ ফ্যাক্টরস, আপনি যেটা বললেন যে প্রতিষ্ঠানের ব্যবহার করার যে ব্যাপারটা, যেমন আইন, মানে আপনি যে কথাটা একটু আগে বললেন যে মামলাগুলো যেটা আপনার প্রায়োরিটি কি সেটাও বোঝা যাচ্ছে না। আপনি কি পারভেজকে ধরবেন না আসিফ সাহাদকে ধরবেন না জিল্লুর রহমানকে ধরবেন, কেন কাকে ধরার পরে হচ্ছে গিয়ে কাকে কোন কেসে দিচ্ছেন সেটাও ক্লিয়ার হচ্ছে না। এটা অ্যাবসলিউটলি রাইট। সেই জায়গাগুলো ঠিক করার দরকার ছিল, সেটা হয়নি, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু এগেইন আমার কাছে মনে হয় যে এই সকল কিছুই অ্যাড্রেস করা সম্ভব যদি হচ্ছে গিয়ে আপনি শেষ পর্যন্ত একটা রুলস অফ দ্য গেম যেটা সেটা যদি আপনি সেট করে দিয়ে যেতে পারেন। আপনি হচ্ছে গিয়ে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালের যে জায়গাটা, এই যে ধরেন হচ্ছে গিয়ে যেগুলো রিফর্ম কমিশনের রিপোর্ট থেকেই আসুক বা হচ্ছে গিয়ে আপনার পরবর্তী অ্যাক্টিভিটিস যেগুলো সেখান থেকেই আসুক, আমরা যে এই সমালোচনাগুলো করছি, ইফ দ্যাট ক্রিয়েট সাম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যেমন টাস্কফোর্সের রিপোর্ট যেটা আসলো, টাস্কফোর্সের রিপোর্টের বেসিসে চিফ অ্যাডভাইজার অলরেডি বললেন যে এই সেগুলো করবেন। We want to see a real reflection of that. Whether that will happen or not, that will eventually determine intention or non-intentional question. যদি দেখা যায় যে সেই ক্ষেত্রেও আমরা কিছু দেখছি না, তো তাহলে হচ্ছে কি অফকোর্স আই উইল দেন সাইড উইথ ইউ যে আমি এখানে ইন্টেনশনালি দেখছি হচ্ছে কি একটা জিওপার্টাইজেশন কাজ চলতেছে। তার একটা প্রশ্ন থাকলো আপনার কাছে, আমি পরে উত্তরটা নেব। আপনার ইন্টেনশন ভালো, কিন্তু আপনি পারফর্ম করতে পারছেন না, ডেলিভার করতে পারছেন না, আপনার এক্সপিরিয়েন্সের অভাব, সামর্থ্যের অভাব, সক্ষমতার অভাব। সেটা 18 কোটি 20 কোটি মানুষের একটা দেশে মানুষ কতক্ষণ নিতে পারবে বা কতক্ষণ, সেটা প্রশ্নটা থাকলো। পারভেজ আপনি বলবেন, কিন্তু আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন অর্থনীতিবিদ হিসেবে যে ইকোনমিক ডিরেকশনটা কী দেখছেন, ম্যানেজমেন্টটা কী দেখছেন? আমি ওই কথার রেস ধরে যেটা আলাপ হল, তারপর আমি এখানে ইকোনমির দিকে যাচ্ছি এবং সেখানে প্রাইভেট সেক্টর বা ডেভেলপমেন্ট পার্টনাররা কতটা আস্থা পাচ্ছে সেটাও খুব জরুরি। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে বা প্রবাদ আছে, দ্য রোড টু হেল ইজ পেভড উইথ গুড ইন্টেনশনস, যে আপনার ভালো ইচ্ছা থাকলেও অনেক সময় ডিজাস্ট্রাস রেজাল্ট হয়। এবং এখন যেটা হচ্ছে কি, আরেকটা কথা আছে বাইবেল, যে মানে স্বর্গ নরক তো আমরা জানি, বেহেশত দোজখ, কিন্তু মাঝখানে একটা জায়গা আছে পার্গেটরি, যেখানে আপনি আটকে থাকেন, নো ম্যানস ল্যান্ড। না আপনি স্বর্গে যাচ্ছেন, না আপনি দোজখে যাচ্ছেন। এখন আমরা একটা পার্গেটরি স্টেটে চলে গেছি, যে না আমরা খুব খারাপ অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি, তো সামনে যে ভালো অবস্থাটা আসবে এটা নিয়ে আমরা পুরোপুরি এখানে আশাবাদী হতে পারছি, আশা হারাতেও পারছি না। ঠিকই বলেছেন যে এখানে হচ্ছে যে আমরা তো আমাদেরকে ওনারা তো ক্রিটিসিজম হলে তো ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করে না। আমি তো প্রথমে এটা তো কেউ অস্বীকার করবে না, ডক্টর ইউনূসের ওয়ার্স্ট ডিট্রাক্টরও এটা বলবে না, যে উনি তো খোলামেলাভাবে বলেন যে আমরা অনেক কিছু ক্ষেত্রে ব্যর্থতা হচ্ছে। ওনার কিন্তু রাজনৈতিক ওই মারপ্যাচের ওইটা নেয়, এবং ওই জন্য মানুষ ওনাকে কিন্তু এখনও ওনাকে সম্মান করে, পছন্দ করে, যার মনে করেন যে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন উঠে। কিন্তু আপনার যখন এক্সপার্টিসের অভাব হবে, ওটাই দায়ভার 17 কোটি লোক কেন নেবে? এটা হচ্ছে খুব সোজা কথা। ঠিক আছে, ডক্টর ইউনূসকে ছাড়া হয়তো সেই সময় আসলে এখানে দেশে একটা ইউনিফাইং ফিগার আর কাউকে হয়তো খুঁজে পাওয়া যেত না, এটা আমিও স্বীকার করি। এবং বিদেশে ওনার একটা ক্লাউড আছে, এবং এটার জন্য আমাদের অনেক কিছু রাস্তা আমাদের ইজি হয়ে গেছে। কিন্তু আপনি যখন ইউ আর ফেইলিং টু ডেলিভার অন মাল্টিপল পার্টস, এবং আমি এটার সাথে আপনার এখানে এটার সাথে টাই ইন করে আমি ইকোনমি গ্রোথ নিয়ে আসবো এবং এই প্রাইভেট সেক্টরে নিয়ে আসবো, তখন তো মানুষের মনে প্রশ্ন জাগে, হতাশার জায়গাটাও আসে। এবং আগের সময় কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু আমরা দেখেছি যে যখনই আওয়ামী লীগ সরকারকে যখন ক্রিটিসাইজ করা হয়, আমিও করেছি, আপনাদের প্রোগ্রামে করেছি, অন্যান্য জায়গায় করেছি, আপনি তো করেছেন, ইনিও করেছেন, তো তখনই হচ্ছে একটা কথাই হঠাৎ করে চিচিয়ে বলতে, যদি যখন সমালোচকরা আপনাকে কিন্তু ইনট শাট ইউ আপ, মুখ বন্ধ করার জন্য আপনি 71-এর চেতনার বিরুদ্ধে। এখন আমরা এক অংশের মধ্যে যারা সরকারের সাথে সম্পৃক্ত না হলেও কাছাকাছি নিবিড় সম্পর্ক, তাদের সাথে দেখি যে অগস্ট 5-এর চেতনার বিরুদ্ধে বা ফ্যাসিবাদী সরকারের হচ্ছে একই একটা অদ্ভুত এখানে ডায়ালগ। তো কিন্তু দেখুন এখানে হচ্ছে যে ঠিক আছে, এই ছাত্ররা অবদান রেখেছে, কেউ তো এখানে এটা তো কেউ এটা অস্বীকার করছে না। কিন্তু যে একটা লেজিটিমেট একটা স্ট্রাকচার করার জন্য সরকারের যে সংস্কারের ব্যাপারে, তো সরকার তো জনগণের আস্থাতে আসে। আপনি রাপচার হোক তবু তো আমাদের তো এখনো আগের টাকা সিস্টেমই যাচ্ছে।
আগের সরকারের আমলে যে বরোয়িং করেছিল ওটা তো বিলটা পে করছে। আমি তো বলছি না যে পুরোপুরি রেভলিউশন সব পুরো সিস্টেম আমল পরিবর্তন করে দিব এখানে তো হয় নাই ওটা। এখন আপনার আগের সরকারের যে ডেটগুলো করেছে ওটা তো এই সরকারের পে করতে হচ্ছে। তো এগুলো মুখের কথা মুখে বলা যায়, কিন্তু আপনি তো বলতেই পারেন যে আদানি গ্রুপের কাছে আগের সরকার এখানে করাপশনের জন্য আমাদের এখানে আছে ট্রান্সপারেন্সি না, আমরা ওই ডিলটা বাতিল করে দেবো। ডিলটাকে আমরা বাতিল করতে পেরেছি? রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে আমরা বাতিল করতে পেরেছি? তার মানে অনেক কিছু জায়গা থেকে আমরা পরিবর্তন করাটা সম্ভব না, আন্তর্জাতিক আমল এখানে যে লজ আছে এখানে। নাও কামিং টু দ্য ইস্যু অ্যাট হ্যান্ড উইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট, এই সরকার কিন্তু এই বর্তমান অর্থনীতি যে এখানে আপনি বলবো যে মন্দ অবস্থা, এটার জন্য দায়ী না। দে ইনহেরিটেড আ রাইট রয়্যাল মেস। এবং বিশেষত লাস্ট 8 থেকে 10 বছরে ক্রমাগত লুটপাট, ক্রমাগত দুর্নীতি, ক্রমাগত হচ্ছে টাকা পাচার এবং IMF-এর লোন, এবং হচ্ছে এমনকি আপনার তথ্যপত্রগুলো হচ্ছে যে এখানে হচ্ছে ফ্যাব্রিকেটেড করা হচ্ছিল, এগুলো সবার সামনে আসে। শ্বেতপত্র কমিটি যদি আমরা বলি $246 বিলিয়ন, এরার্স অফ ওমিশন কমিশনে বললাম যে $100 বিলিয়ন বা $300 বিলিয়ন, ডাজন্ট ম্যাটার। আমাদের দেশে এখন কি অবস্থা হচ্ছে? আমাদের দেশে আপনি বলুন কেন, এখন তো এক্সপোর্টের গ্রোথটা বেড়ে গেছে, রেমিটেন্সি একটু গ্রোথটা বেড়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু অলওয়েজ যে টু মোটর এখানে উপরে আমরা ডিপেন্ডেন্ট। এক্সপোর্টস, ওটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস, আর আপনার হচ্ছে রেমিটেন্স, দ্য 2 Rs। এটা দিয়ে আমাদের ফরেন এক্সচেঞ্জ আসে, যে সরকারি আসে ইন স্পাইট অফ দ্য গভর্নমেন্টস। খুব বেশি পলিসি সাপোর্ট করে হয় না, এটা কিন্তু হচ্ছে। কিন্তু আমাদের যে সমস্যাটা হয়ে গেছে যে আমাদের এখন IMF-এর যে স্ট্রাকচারাল লোনসগুলা, স্ট্রাকচারাল কন্ডিশনসগুলো আছে, শর্তগুলো, ওগুলো ইমপ্লিমেন্ট করতেই হবে। দ্যাটস নন নেগোশিয়েবল। এবং এখন চাপ আরও বাড়ছে আমাদের উপর, কেন আগে তো প্রেসিডেন্ট বাইডেন আমলে ছিল, তো কিছু এখানে হচ্ছে মানে এখানে গুড অফিসেস ইউজ করে ইনফ্লুয়েন্সটা করা যেত। এবং আমরা যতই বলি, পশ্চিমা বিশ্ব যতই বলুক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এমনকি ADB পশ্চিমা বিশ্বেরই একটা ইনস্টিটিউশন, সেগুলো লার্জলি, এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাব ওখানে হচ্ছে প্রিডমিনেন্ট। এখন আমাদের উপর তো এখন আবার চাপ আসছে হচ্ছে যে আমাদের সরকারের ব্যয় সংকোচন করা। তো ব্যয় সংকোচন কি সরকার করছে? নানান ফন্দি ফকির এবং ওই একই আমলারা আছে, ওই একই পলিসি আছে। আপনার পাবলিক সেক্টরে এখানে হচ্ছে যে আপনার মহার্ঘ ভাতা দিচ্ছে, ভালো কথা। তো সাধারণ মানুষ কেন তাহলে এখানে হচ্ছে যে ভ্যাট দিবে? ভ্যাটের নিয়ে ক্রিটিসিজম হলো, তারপর ভ্যাটটাকে সরানো হলো, কিন্তু আমরা জানি যে ভ্যাটের এফেক্ট হচ্ছে রিগ্রেসিভ। ইনকাম ট্যাক্স নেটটা এক্সপ্যান্ড করতে পারছে না, বিজনেস কমিউনিটির কনফিডেন্স আপনি নিতে পারছেন না। কিছু লোক দায়ী ছিল, কিছু লোক নিশ্চয়ই এই সরকারের এখানে দুর্নীতির সাথে ইনভলভ ছিল, কিন্তু তা বলে কি সব ব্যবসায়ী খারাপ? এবং এই ব্যবসায়ীরা যে এখন এখানে হচ্ছে ব্যবসার মন্দ অবস্থা, কেন মন্দ অবস্থার মধ্যে একটা হচ্ছে নিঃসন্দেহে হচ্ছে ল্যাক অফ বিজনেস কনফিডেন্স। বিজনেস কনফিডেন্স কেন? এটার জন্য খুব সাধারণ এখানে সেন্স কথা, কমন সেন্সের কথা, এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যখন ডিটেরিয়েট করে, যখন পলিটিক্যাল আনসার্টেনিটি থাকে। এবং আপনি যতই বলুন যে এই বিদেশ থেকে বিনিয়োগ করবে, এখানে আমার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আছে বিনিয়োগ আনার জন্য, বেশি বিনিয়োগ আসবে না। কেননা বিদেশি যারা বিনিয়োগকারী তারা হচ্ছে অত্যন্ত ঝানু, তারা হচ্ছে রিস্ক অ্যাভার্স, ঝুঁকি বেশি নিতে চায় না। যতক্ষণ পর্যন্ত আপনার পলিটিক্যাল একটা সার্টেনটি না হয়, ওরা কেন বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে? এবং আপনার এখানে দেখুন আমাদের ইনফ্লেশন কিন্তু মূল্যস্ফীতি আগে যে কমেছে, কিন্তু ওটা হচ্ছে অত্যন্ত মার্জিনাল, এখনও 10% এখানে আশেপাশে যাচ্ছে। এবং সরকার যে আসলেই যে এখানে তাদের উইলটা ইম্পোজ করতে পারছে ইকোনমিতে, এটার প্রুফ অফ দ্য পুডিং ইজ রোজার মাসে। রোজার মাসে যদি ওরা খাদ্য এখানে সামগ্রীর দাম যদি কমাতে পারে, সরবরাহটা বাড়াতে পারে, আর সিন্ডিকেটের প্রভাবটা থেকে যদি তথাকথিত সিন্ডিকেটের প্রভাব থেকে যদি ওদের একটু খর্ব করতে পারে, তাহলে সরকার একটু ব্রিদিং স্পেস পাবে। এবং তখন, এবং আমি বলবো একটা কথা বলে আমি এখানে ছেড়ে দিচ্ছি, আমার মনে হয় যে সংস্কার কতটুকু করব, কতদিন করব, সরকারের প্রতি এটা খুব ইজি রাস্তা আছে। আমি জানি না ওনারা শুনবেন না কিনা, ওনারা গণভোটে চলে যায় যে আমরা কত বছর থাকবো, 1 বছর, 2 বছর, 3 বছর, দেশের জনগণের ভোট দেখ। যদি আমরা বলি না আমরা সংসার 5 বছর ধরে চাই, আলহামদুলিল্লাহ, এইটা নিয়ে তো মানে জনগণের হয়ে বলছেন ইনারা এখানে, কিন্তু এইটা নিয়ে কিন্তু আমি কোনো আওয়াজ হচ্ছে না, হয়তো এটা অবাস্তবসম্মত। এখন তো ধরেন যে ওনারা তো শপথ দিচ্ছেন সংবিধান অনুসারে, আবার সংবিধানকে ছুঁড়েও ফেলে দিতে চাইছেন, আবার সংবিধানের মধ্যে গণভোটের বিধানও নেই। এবং
যেটা সুবিধার হবে অনেকে আমার আবার জন্য। প্রশ্ন তুলছেন যে একটা ভালো নির্বাচন করার, সেটা গণভোটই হোক আর জাতীয় নির্বাচনই হোক, ওনারা অবশ্য কেউ কেউ স্থানীয় সরকারের নির্বাচন করতে চাইছেন, সেটি করবার সক্ষমতা তাদের তৈরি হচ্ছে কিনা, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেটাও একটা বড় প্রশ্ন। আপনি দেখুন ওই প্রশ্নটা আমি বলবো হচ্ছে যে ওই রোজার মাসের মতোই এখানে বলবো ওরা তখনই হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে যখন আমলাতন্ত্রটাকে ওনাদের কন্ট্রোলে আনতে পারবে এবং পুলিশকে নিয়ে আনতে পারবে। এই দুটো না হলে কিন্তু আমার মনে হচ্ছে না এটা অতটা আমরা ভালো ফল পাবো। প্রফেসর আসিফ শাহ, আপনি শুনছিলেন, এর সঙ্গে আরেকটা সম্প্রতি যোগ হয়েছে, আমরা যেহেতু অর্থনীতি নিয়ে আলোচনা করছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তাটা বন্ধ হয়ে যাওয়া, যদিও বলা হচ্ছে সাময়িকভাবে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটার আসলে লং টার্ম ইফেক্ট অনেক দূর গিয়ে পৌঁছবে। ইতিমধ্যেই কোনো ইউরোপীয় দেশ সিদ্ধান্ত নিয়েছে যতখানি ছোট করে ফেলা যায়, তার মধ্যে সুইজারল্যান্ড একটা অন্যতম, 3টে দেশকে তারা আইডেন্টিফাই করেছে, তার মধ্যে বাংলাদেশ। অন্যান্য কিছু দেশের কথা আমি জানি যে তারাও ধীরে ধীরে বাংলাদেশের ক্ষেত্রে তাদের সহায়তা কমিয়ে দেওয়ার প্ল্যান করছে। সো সেটাও একটা বড় চাপ হিসেবে আসতে পারে বলে অনেকে মনে করেন। ইউএসআইডের যেটা হয়েছে সেটা কিন্তু শুধু বাংলাদেশে না, সেটা গোটা পৃথিবী জুড়ে হয়েছে। এবং এই যে ডেভেলপমেন্ট ইস্যুতে, ডেভেলপমেন্ট না আর মোরলেস হচ্ছে ডেমোক্রেসি প্রমোশনের যে ফান্ডিংয়ের যে কাটটা, এটা যে শুধু এইখানে চলছে বা সুইজারল্যান্ডে চলছে না, এফসিডিও কিন্তু হচ্ছে গিয়ে একই ধরনের প্ল্যান চলছে এবং সেটা গ্লোবালি চলছে। সো ফান্ডিং কাটের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু গ্লোবালি সব জায়গায় পড়ছে, যে ইটস নট নেসেসারিলি দ্যাট বাংলাদেশ ইজ দ্য অনলি ভিকটিম, কারণ ইন্ডিয়াতেও একই ধরনের কাজকর্ম বা একই ধরনেরই হচ্ছে গিয়ে ঝামেলাটা পড়ছে। সো এইটা ডেমোক্রেসি প্রমোশনের যে অ্যাক্টিভিটিসগুলো, এইটাতে একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। এবং এই সমস্যার ভেতর দিয়ে দেখেন পুরো ওয়ার্ল্ড কিন্তু 2015-16 সাল থেকেই এটার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যেটাকে ক্লোজিং স্পেস চ্যালেঞ্জ বা শিঙ্কিং সিভিক স্পেস যাই বলি না কেন, সেটার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে এটা চলে যাচ্ছে। আমাদের সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোকে তো 2015 ফরেন ডোনেশন কন্ট্রোল অ্যাক্টই বলি, FD6-এর ইস্যু বলি, আপনি জানেন যে সেই ইস্যুর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এবং আমরা দেখেছি যে রাইটস বেসড যে অর্গানাইজেশনগুলো ছিল তাদের অনেকেরই হয় ফান্ডিং বন্ধ হয়ে গিয়েছিল, মানে এই সময়ে না, আমি আগের কথাই বলছি, বা তারা হচ্ছে গিয়ে কাজগুলো করতে পারছিলেন না। MGF বা মানুষের জন্য ফাউন্ডেশন বন্ধুদের অনেকেরই হচ্ছে গিয়ে NGO অ্যাফেয়ার্স ব্যুরো বা এগুলোর মাধ্যমে একটা ডিফিকাল্টিস, একটা সিচুয়েশনের মধ্যে চলতে হয়েছিল। সো অফকোর্স সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার ডেমোক্রেসি প্রমোশনের যে অ্যাক্টিভিটিস, আমার রাইটস বেসড যে অ্যাক্টিভিটিস, সেই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে অবশ্যই পড়বে, সেই ব্যাপারে কোনো ধরনের কোনো সে ডাউট নেই। সো এবং সেটার মধ্য দিয়েই হচ্ছে গিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আমি একটু আপনার আগের প্রশ্নটা, যে প্রশ্নটা আপনি তখন আমার কাছে রেখেছিলেন যে ইন্টেনশন এবং দেখুন, প্রথম কথা যে আমি একটু ক্লিয়ার করতে চাই যে রাপচার যখন বলি, এটা পলিটিক্যাল, দুইটা ডোমেইন আলাদা, ঠিক আছে? আপনি ইকোনমিক ডোমেইনের রাপচারকে পলিটিক্যাল ডোমেইনের রাপচারে ফেলে যদি আলাপ করতে চান, তাহলে কিন্তু দ্যাট উইল গিভ আ রং সিনারিও বা রং আন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসটা একটু মানে পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, পারফরমেন্স নিয়ে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে তো আমরা এখানে ডিসকাস করতাম না। দ্য অনলি রিজন আমরা এখানে কথা বলছি যে সেটার কারণটা হচ্ছে যে দেয়ার আর সিগনিফিক্যান্ট প্রবলেমস, সিগনিফিক্যান্ট লিমিটেশন ইন দ্য পারফরমেন্স অফ দ্য গভর্নমেন্ট। এবং যে কথাটা আমরা শুরু থেকেই বলে আসছি যে এই গভর্নমেন্টের লেজিটিমেসি ভোটের মাধ্যমে আসতেছে না, এই গভর্নমেন্টের লেজিটিমেসি আসছে হচ্ছে গিয়ে তার এগেইন সে হচ্ছে গিয়ে কতখানি যে প্রমিসগুলো সে করছে বা যতখানি পারফরমেন্স সে করছে, সেটার মাধ্যমে তার লেজিটিমেসি। এবং এই কথাটা আপনার ইস্যুতেই আমি আগেও বলেছি যে সংস্কারের ভবিষ্যৎ বা সংস্কারের মাত্রা নির্ভর করবে সরকার কতখানি হচ্ছে গিয়ে তার লেজিটিমেসি রক্ষা করতে পারবে। সরকার যদি তার লেজিটিমেসি রক্ষা করতে না পারে, আপনি আইন নিষেধের কথা বলছেন, যাই বলেন না কেন, এই প্রত্যেকটা জায়গায় মানুষের পারসেপশনে যত বেশি হচ্ছে নেগেটিভ চেঞ্জ আসবে, তত বেশি হচ্ছে গিয়ে সরকার তার গ্রাউন্ড হারাবে। এখন আসি হচ্ছে গিয়ে ইন্টেনশন, পারফরমেন্স, এই ভালো পারফরমেন্স এবং খারাপ পারফরমেন্স এবং গুড ইন্টেনশন নিয়ে আমরা হেলে যাব কি যাব না, সেই জায়গাটায় যদি চলে আসি, তাহলে লেটস টক অ্যাবাউট ওয়্যার উই আর। যেই কথাটা খুব পরিষ্কার, যে কথাটা আপনি খুব চমৎকারভাবে বললেন, যে এই সরকারের যে ডিফিকাল্টিস, ইকোনমিক এবং অন্যান্য যে ডিফিকাল্টিস, এটার অনেক কিছুই হচ্ছে তার ইনহেরিট করা, অনেক কিছুই হচ্ছে গিয়ে সে নিজে নিজে তৈরি করেছে। এমন কিছু নিয়ে তাকে ডিল করতে হচ্ছে যে জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে আমরা নিজেরাও তো জানতাম না যে সিচুয়েশন আসলে হচ্ছে গিয়ে কতখানি খারাপ ছিল। ইনফ্লেশনের কথা আমরা বলছি, ইনফ্লেশনের আগের ডাটা কতখানি ম্যানিপুলেটেড ছিল, উই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া। ইনইকুয়ালিটির ডাটা কী অবস্থা ছিল, BBS এখন আমাদের জানাচ্ছে যে এখানে এই সমস্যাগুলো ছিল,
এখন আমরা জানতে পাচ্ছি পোভার্টি ডাটাতে ঝামেলা ছিল, এখন আমরা জানতে পাচ্ছি ইনইকুয়ালিটি ডাটাতে ঝামেলা ছিল। এই প্রত্যেকটা জিনিস তো হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ইনহেরিট করে নিয়ে আসছে। সো ওই জায়গা থেকে তো হচ্ছে গিয়ে আমাদের আলোচনাটা শুরু করা দরকার যে পুরো জিনিসটা এই জায়গায় আসছে না। এবার আসি পারফরমেন্সের যে উইকনেস আছে সেই ব্যাপারে কোনো দ্বিমত এখানে নেই। এখন ইভেনচুয়ালি আমাদের তাহলে আমরা কি বলতে চাচ্ছি সরকারকে, আমাদের বক্তব্যটা কি? আর উই সেইং এনাফ ইজ এনাফ? এখন একটা ইলেকশন দিয়ে হচ্ছে গিয়ে ওকে মানে আপনি জায়গা ছেড়ে দেন, ইজ দ্যাট হোয়াট উই আর সেইং? আমরা কি সেটা বলতে যাচ্ছি? অর আর উই ট্রাইং টু সে টু দ্য গভর্নমেন্ট যে হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে ঝামেলা হচ্ছে, ইউ নিড টু ফিক্স দোজ প্রবলেমস রাইট নাও, আদারওয়াইজ হচ্ছে গিয়ে আমরা সংস্কারের কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি না। আমরা আসলে কোনটা চাচ্ছি? আমার মনে হয় উই অলসো নিড টু হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট দ্যাট। কারণ যদি আমরা প্রথমটা চাই আমরা যদি জিনিসটাকে ওই জায়গাতে নিয়ে যাই যে নির্বাচন বনাম সংস্কার দরকার নেই, আপনি নির্বাচন দেন, কারণ আপনি হচ্ছে গিয়ে কোনো পারফর্ম করতে পারছেন না, আপনার ভালো ইন্টেনশন থাকতে পারলেও আপনি হচ্ছে গিয়ে খারাপ দিকে নিয়ে যাচ্ছেন, সো আপনি ছেড়ে দেন। আমরা কি সেটা চাচ্ছি? যদি সেটা চাই তাহলে সেটার কি কনসিকুয়েন্স হবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটার কনসিকুয়েন্স কী হবে সেটাও আমাদের হচ্ছে গিয়ে স্বীকার করে নিতে হবে। সেই কনসিকুয়েন্স যদি আবার 2008-এ চলে যায়, 2008 পরবর্তী বাস্তবতা যদি হচ্ছে গিয়ে 2030-এ যে আমরা দেখি, সেটার দায়ভার আমাদের নিতে হবে। আমাদের এই ব্যাপারে খুব পরিষ্কার একটা আইডিয়া থাকা দরকার, নাম্বার 1। অন দি আদার হ্যান্ড আমরা যদি এগেইন ফিক্সিং দ্য প্রবলেমস অ্যান্ড সেই অনুযায়ী যদি আগাতে চাই, তাহলে হচ্ছে গিয়ে সংস্কারের যে জায়গাগুলো সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা, যে ডিসকাশনটা শুরু হবে আমরা আশা করছি, সেই ডিসকাশনটা যাতে হচ্ছে গিয়ে সরকার যতখানি ভালোভাবে করতে পারে সেই ইনেবলিং এনভায়রনমেন্টটা তৈরি করা, সেই জায়গাটা কাজ করতে হবে। সো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আসলে কতদূর পর্যন্ত, আমাদের তো একটা হচ্ছে আমরা সংস্কার চাই, নির্বাচন চাই, ধরা যাক এটা হচ্ছে আমার সর্বোচ্চ চাওয়া। আমার সর্বনিম্ন চাওয়াটা কোন জায়গাটাতে? কারণ আমার সর্বনিম্ন চাওয়াটা যদি হয় আমি এটাকে বনাম একটা যুদ্ধ বানায় শুধু হচ্ছে গিয়ে নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট হয়ে থাকবো, ফাইন। তো তাহলে হচ্ছে গিয়ে সেই বাস্তবতা মেনে নিয়ে হচ্ছে গিয়ে তাহলে আমাদের এখন আপনি প্রবলেম ফিক্স করার জন্য কতদিন পর্যন্ত সময় দিবেন? এবং আপনি যেগুলো বলছেন যে তারা প্রবলেম ফেস করুক বা সংস্কারগুলো তো তারা করে দিক, কারণ অন্যরা হয়তো আমরা একটা টাইমলাইন তো আমরা খুব স্পষ্টভাবে দেখছি যে তারা যেটা বলছেন যে 2025-এর ডিসেম্বরে যদি হচ্ছে গিয়ে সংস্কার রাজনৈতিক দলগুলো হচ্ছে গিয়ে না চান, তাহলে হচ্ছে গিয়ে তারা 2025-এর ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিয়ে এসে করবেন। তো ফাইন, ইফ দ্যাট ইজ দ্য গোল, দ্যাট ইজ দ্য এন্ড লাইন, তো তাহলে হচ্ছে গিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা দেখছি। আর যদি মনে হয় সেক্ষেত্রে যে একদম সংস্কার হবে না, আমার সেটা মনে হয় না, কারণ কিছু এগ্রিমেন্ট তো আমরা অলরেডি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ইন্টেনশন নিয়ে কথা বলি, পারফরমেন্স নিয়ে কথা বলি, দের ইজ নাথিং রং ইন ইট। একই সাথে যে জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর, কারণ আমরা যদি ওই যে বলি যে আমরা যদি এটাকে বনাম না বানিয়ে দুটোকে যদি পাশাপাশি রাখি, ধরা যাক আপনি ডিসেম্বর পর্যন্ত আপনি মিনিমাম সংস্কার চান, তাহলে আপনি একটু ফোকাস করেন তো যে এই যে রাজনৈতিক দলগুলো যারা, বিএনপি 31 দফা প্রস্তাব দিয়েছে, আমরা নাগরিক কমিটির 69 দফা প্রস্তাব দেখেছি, আমরা অন্যান্য রাজনৈতিক, এখানে তো কিছু কমন গ্রাউন্ড আছে। সেই কমন গ্রাউন্ডগুলোকে ধরে আমরা এগিয়ে কতদূর পর্যন্ত আমাদের মিনিমাম 2025-এর মধ্যেই হচ্ছে গিয়ে আমরা অ্যাচিভ করতে পারি। তো ওয়াই ডোন্ট উই হ্যাভ দ্যাট ডিসকাশন যে কোন জায়গাটায় আমাদের একটা ঐক্যমত আছে? কারণ আমি বারবার বলছি ওই কথাটা যে আপনি এই যে অপরচুনিটিটা রুলস অফ দ্য গেমটাকে রিসেট করার, আই এম নট টকিং অ্যাবাউট রিসেটিং দ্য হিস্ট্রি অর সামথিং লাইক দ্যাট, আই এম টকিং অ্যাবাউট এই যে এই রুলস অফ দ্য গেমটাকে রিসেট করার, এই অপরচুনিটিটার আমরা সর্বোচ্চ যদি না নিতে পারি, দ্যাটস ফাইন। তা আমরা কিছু না নিয়ে যদি আমরা ইলেকশনে যেতে চাই, সেটাও ফাইন, তাহলে সেটার কনসিকোয়েন্স আমাদের মেনে নিতে হবে। আর যদি চাই, লেটস স্টার্ট হ্যাভিং দ্যাট ডিসকাশন যে কোন জায়গাটা আছে আর কোন জায়গাটা। জি, আমি এটার উপরে আচ্ছা ঠিক আছে, তাত্ত্বিকভাবে আই এগ্রি যে পলিটিক্স অ্যান্ড ইকোনমি দুইটা ডিফারেন্ট ডোমেইন, কিন্তু আমরা জানি একটা যে it always bleeds into each other, তার জন্য পলিটিক্যাল ইকোনমি বলে আছে, the politics of economy, the economics of politics. Anyhow, that's on a philosophical level. কিন্তু আমরা যদি এখন এখানে যাই, I agree with him যে খুব লফটি বা অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, আমার মনে হয় কি এটা হচ্ছে আমাদের কালেকটিভ একটা হচ্ছে যে অপরচুনিটি মিস, নট দিস টাইম অ্যারাউন্ড। ডক্টর ইউনূসের যখন আপনি যদি মনে থাকে যে 111 গভর্নমেন্টের সময় যখন ওনার বয়স বোধহয় কি 18 বছর কম ছিলেন, তখন হি ওয়াজ ইন ইজ বেটার, ফার মোর রোবাস্ট। যখন প্রথম থেকে উনি যেন পলিটিক্যাল পার্টি ফর্ম করতে চেয়েছিলেন, ইনিশিয়ালি যখন একটা নেগেটিভ রিয়াকশন দেখা গেল
নিউজ মিডিয়া ইত্যাদি ইত্যাদি, হি ব্যাকড আউট ভেরি কুইকলি, আর উনি এখনও অ্যাকনলেজ করেন। তখন ওনার কাছ থেকে যে উনি দ্য প্রাইম অফ হিজ ইউথ, এখনও আমার মনে হয় হি ইজ ফার মোর অ্যাক্টিভ দেন আই অ্যাম, বাট হি ওয়াজ মোর ভিগোরাস। স্বাভাবিক, বয়সের সাথে একটা ফাংশন অফ টাইম থাকে। ওই টাইমের ওখানে ওই অপরচুনিটিটা আই থিঙ্ক উই হ্যাভ মিসড আউট অন হাইন্ডসাইট। এবার আমি আপনি উই ক্যান এগ্রি টু ডিসএগ্রি টিল মানে দ্য কাউজ কাম হোম, কিন্তু এটা হয়তো হাইন্ডসাইটে 10 বছর 20 বছর পর এটা বলবে অপরচুনিটি বেসড। এখন এখানে যে সমস্যাটা আছে আমি এবং এটা আমার মনে হয় লেটস স্পেল ইট আউট ভেরি ওপেনলি। বিএনপি ইজ এ পার্টি উইচ ইজ ওয়েটিং রেস্টলেসলি, বিকজ ওটা মনে করে হচ্ছে 2014-তে দে বয়কটেড দ্য ইলেকশন, 2018-19 দিকে এখানে 18-র দিকে শেষের দিকে যখন হচ্ছে ওরা ইলেকশন ওয়াজ ক্লিয়ারলি রিগড, এবং 2024-তে কী হলো ওটা তো আমরা আরও ইন রিসেন্ট টাইমস। সো ওরা বলছে হচ্ছে যে আর কত বছর অপেক্ষা করব, ওদের একটা জাস্টিফিকেশন আছে। এখন ওরা বলছে যে আর কতদিন সংস্কারের নামে আমাদেরকে আমাদেরকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সরিয়ে রাখতে। এমন না যে আজকে নির্বাচন হলে আজকে বিএনপি জিতে যাবে, এমন কিন্তু কোনো কথা নাই। কেন মানুষের মন মানুষই জানে। কেন আমরা তো জানতাম যুক্তরাষ্ট্রে যে কামলা হ্যারিস হয়তো বিপুল আকারে জিতবে, কেন যুক্তরাষ্ট্রে তখন অর্থনৈতিক মন্দা থেকে সরে আসছে, রাশিয়াকে ঠেকিয়েছে, কিন্তু হাল তো দেখলাম হচ্ছে কমপ্লিটলি আলাদা। যে আমেরিকাতে এখনও বৈষম্যবাদ, শ্বেতাঙ্গবাদ, বর্ণবাদ সব কিছু এখন চাঙ্গা আছে। রাইট ইজ আমি বলবো ট্রায়াম্ফেন্ট ইন মোস্ট প্লেসেস ইনক্লুডিং আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাট রাইট ইজ নট অলওয়েজ রাইট, বাট ওটাও আলাদা হিসাব। কিন্তু আমরা এখন আমরা যে এই কথাটা বলবো, একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমার মনে হয় যে সরকার যদি প্রথম 3-4 মাস যদি আরেকটু দৃঢ়চিত্তে কাজ করত, হ্যাঁ ঠিক আছে, আপনি বলতে পারেন, তা অনেকে বলবে তো আপনাকে বসিয়ে দিলে কি কাজ করতে, আমি ভাই পারবোই না, আমি যোগ্য না, আমি এখান থেকে হচ্ছে আমি আমার কথা বলছিও না। এবং কাজে তাহলে হতো কি, দে উড হ্যাভ আর্নড অ্যান আনঅফিশিয়াল অ্যাপ্রুভাল ফ্রম দ্য পিপল যে না এনারাই ভালো কাজ করছে, এনারা চালিয়ে যাক। এখন যেটা হয়েছে যে এখন কমন মিনিমাম প্রোগ্রাম বা প্ল্যাটফর্মের এখানে ওরা একটা এগ্রি করা উচিত যে হ্যাঁ, যদি একটা টেন্টেটিভ একটা ডেডলাইন বা একটা আমরা টাইম লিমিটের কথা বলা হচ্ছে যে 2025 এখানে, তাহলে 1 বছরের মধ্যে কিছু সংস্কারের কাজটা শুরু করে দেওয়া হচ্ছে। কারণ সংস্কারটা হচ্ছে একটা ডাইনামিক প্রসেস, সময়ের সাথে। কেন রিফর্ম কিন্তু চলতে থাকে অ্যাড ইনফিনিটাম। একটা দেশ যদি আপনি সার্ভাইভ করেন, আপনি 14 বছরে যখন ছিলেন বালক, 28 বছরের ছিলেন বা 42 বছরের ছিলেন, নিশ্চয়ই আপনি এক নন। আপনার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনি নতুনভাবে কোপ করছেন। একটা দেশের সাথে ওই রকম রিফর্ম দরকার হয়। আমেরিকাতে এখন বলছে যে ওদের এখন রিফর্ম দরকার, তো আদৌ হবে নাকি না, যুক্তরাজ্যেও এখানে বলা হচ্ছে যে রিফর্ম দরকার, কেন ওদের ওল্ড সিস্টেম ইজ নট ওয়ার্কিং, ওটা নিয়ে ডিবেট থাকতেই পারে। কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে অ্যাকসেপ্টেড রুলস অফ দ্য গেমের মধ্যে, যেমন ওম্বাডসম্যান, আগেও কিন্তু এই ন্যায়পালের কথাটা ছিল, ইটস এ গুড থিং। বা আপনি যেখানে কন্ট্রোলার জেনারেলের অফিস, এগুলো কি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে? এগুলো হচ্ছে যে এখানে হচ্ছে বা বাংলাদেশ ব্যাংক, এটা কি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে? আমরা বাংলাদেশ ব্যাংকে এগুলো হচ্ছে যে, এবং হচ্ছে যে আপনার পুলিশ, বিউরোক্রেসি, এইগুলো কি ইন্ডিপেন্ডেন্ট এখনো আছে? এবং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট উইদাউট হচ্ছে ফেয়ার অ্যান্ড ফেভার। ধরুন ইলেকশন হলো, অন্য কেউ চলে আসলো, তো ওই দলের মতাদর্শী লোকরাই তো আখেরে তারপর আবার ওইভাবেই চলতে থাকবে। হ্যাঁ, ওই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত। এখন ওটার জন্য কনসেনসাস বিল্ড করা, 1, এবং 2, আপনি ওটার সাথে আপনি এখানে আপনি কিভাবে আপনি ইনফোর্স করবেন যে আফটার ইলেকশনস, আফটার 1 year, 2 years, 3 years, 4 years এগুলো আপহোল্ড করবে। এখনই তো আমরা দেখছি আবার কাস্টোডিয়াল ডেথ আবার শুরু হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এবং অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া এখানে। এবং আমরা জানি যে এখন হচ্ছে পারিপার্শ্বিক হাওয়া যেটা, বা এখানে আন্তর্জাতিক এখানে পরিপ্রেক্ষিত পাল্টে গেছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প আসার পর এখানে হচ্ছে ভারতের গলা চড়ে গেছে। এখন ভারতের কথা যে যুক্তরাষ্ট্রে চলবে এমন কথা না, দ্যাটস অলসো মিথ, যেটা আমরাই হয়তো বা আরও বেশি আমরা হাওয়া দিয়েছি বা ম্যানুফ্যাকচার করেছি। তো এই যুক্তরাষ্ট্রে যে ট্রাম্প যেভাবে একটা মার্কেন্টালিস্ট একটা মাইন্ডসেট নিয়ে আছে, যে শুধু আগে ব্যবসা করব, আগে ধান্দা করব, তারপর এখানে আসব, যেভাবে ঢালাওভাবে উনি হচ্ছে ট্যারিফ চাপাচ্ছে এখানে, এটাও তো একটা সমস্যা। এবং এটাও তো ঠিক, কতকাল আমরা হচ্ছে যে
ডেমোক্রেসি প্রমোশন বা আপনার মনে করেন হেলথ ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য বিদেশি এইডের উপর ডিপেন্ডেন্ট হব। কিন্তু এটাও ঠিক যে ইউএসএআইডি হচ্ছে দ্য 4th লার্জেস্ট ডোনার আফটার ওয়ার্ল্ড ব্যাংক, আফটার এডিবি অ্যান্ড জাইকা। সো প্রায় 20,000 প্রফেশনাল আছে যারা হচ্ছে এই প্রজেক্টের উপরে ইউএসএইডের নানান ধরনের প্রজেক্টের উপর কাজ করে। আমার মনে হয় 70% এনজিওগুলো চলে, 50% এনজিও চলে হচ্ছে ইউএসএইডের প্রজেক্ট একভাবে না আরেকভাবে। তো এই কিন্তু আজীবন কি আমাদের সোকল বলছি কেন হচ্ছে যে অ্যাজ ডিফাইন্ড বাই সার্টেন গ্রুপস, মানবাধিকার বলেন, আপনার গণতান্ত্রিক চর্চা বলেন, এটা কি বিদেশি আমাদের এখানে স্পন্সরদের টাকাতে ফান্ড করা হবে? আমাদের সিস্টেমটা কেন আমরা রেকটিফাই করছি না যে আমরা ওইটার উপর ফাংশন অফ এইড বা ডোনেশন উপর এটা ডিপেন্ডেন্ট হতে হবে? জি, ডক্টর আসিফ চান, আমরা একটু শেষের দিকে 2-3 মিনিট সময় ক্লোজ করবার জন্য আপনার জন্য আচ্ছা, ক্লোজিং রিমার্কস। দুইটা জিনিস। এক, আমার পলিটিক্যাল ইকোনমি নিয়ে কোনো ডাউট, আই আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল হোয়াট পলিটিক্যাল ইকোনমি ইজ। আমার আপত্তিটা হচ্ছে এই জায়গায়, যেটা কন্টেনশাস পলিটিক্স সেটা কন্টেনশাস পলিটিক্স, সেটার পেছনে ইকোনমিক লজিক থাকতে পারে, বাট ওয়েন উই ডিফাইন আ টার্মটাকে আমার কন্টেনশাস পলিটিক্স হিসেবেই ডিফাইন করতে হবে। এই জিনিসটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড এই জিনিসটা, তাহলে আমরা এই জায়গাটা আজকের আলোচনার দিকে যদি তাকাই, তাহলে এই জায়গাটা আমরা মোটামুটি একমত যে একটা মিনিমাম লেভেলের হচ্ছে গিয়ে সংস্কার আমাদের দরকার। আমরা নির্বাচন বনাম সংস্কার ওই বাইনারিতে আমরা ফেলতে চাচ্ছি না, কারণ এই যে কথাটা বলা হলো একটু আগে যে বিএনপি ইজ ওয়েটিং রেস্টলেসলি। ওয়াই ইজ বিএনপি ওয়েটিং রেস্টলেসলি? ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মানুষের উপকার করার জন্য তাদের আর ধৈর্য ইস্যু হচ্ছে না, দে ওয়ান্ট টু গো ফর পাবলিক ওয়েলফেয়ার, এই কাজে ঝাঁপ দেওয়ার জন্য হচ্ছে বিএনপি ইজ ওয়েটিং রেস্টলেসলি। আমার মনে হয় না যে এখানে আমরা বসে আছি যারা আমরা কেউই জিনিসটাকে সেইভাবে বিশ্বাস করি বা সেইভাবে দেখি, কারণ দেয়ার আর ইন্ডিকেশন যে কি হতে পারে। ওইটা মাথায় রেখেই তো হচ্ছে কি আমরা কিছু মিনিমাম সংস্কারের জায়গাগুলোর কথা বলছি। এখন ধরুন আমি জাস্ট দুটো উদাহরণ দিই যেহেতু সময় কম। যখন আমরা ব্যুরোক্রেসির কথা বলছি, আমি পুরো ব্যুরোক্রেসির স্ট্রাকচার আমি চেঞ্জ করতে পারবো না, আমার পক্ষে অ্যাটলিস্ট এই সরকারের পক্ষে সম্ভব না। আমার এখানে মেজর সমস্যাটা কোথায় ছিল? মেজর সমস্যাটা যদি পলিটিসাইজেশন অফ দ্য ব্যুরোক্রেসি হয়, তো তাহলে প্রথম কথা হচ্ছে আমার উইদিন ব্যুরোক্রেসি এমন কোনো সেফগার্ড দরকার আছে কিনা, এমন কোনো সেফগার্ড আমি ইন্ট্রোডিউস করতে পারি কিনা, যেটা আমি হয়তো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেই করতে পারি, যেটা হয়তো হচ্ছে গিয়ে আমি কনস্টিটিউশন কোনো প্রভিশন অ্যাড করার মাধ্যমে করতে পারি। যেমন ইফ ইউ লুক ইনটু দ্য ইউকে সিভিল সার্ভিস কোড, আপনার যে এথিক্স কমিশন, এই যে ইনস্টিটিউশনগুলো তৈরি করে দেওয়া হয়, যার মানে হচ্ছে গিয়ে আপনার, এবং মিনিস্টারিয়াল কোডও তৈরি করে দেওয়া হয় যে মিনিস্টার সিভিল সার্ভিসকে কী বলতে পারবেন এবং কী বলতে পারবেন না, এবং সেই কোডটা যখন ভায়োলেট হয় তখন হচ্ছে গিয়ে সিভিল সার্ভেন্ট অ্যাকচুয়ালি ক্যান গো টু অ্যানাদার ইনস্টিটিউশন অ্যান্ড সে দ্যাট এইটা আমার কোড ভায়োলেট করতেছে, আই ক্যানট ডু দ্যাট। সো এই যে কিছু সিম্পল জিনিসপত্র যেটার জন্য আপনার ওই 50-50 উপসচিব পর্যায়ে কী হবে না হবে এই ধরনের বড় ঝামেলা এসে করা ছাড়া এইটা হচ্ছে গিয়ে আপনি করতে পারেন। এই ধরনের কথা আপনি যখন আমরা ওই চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, দেখুন বিএনপির 31 দফায় আপার হাউসের কথা আছে, সরকারের যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের যেটা দেখছি সেটাতে আপার হাউসের কথা আছে। এখন পার্থক্যটা কোথায়? বিএনপি একটা সুশীল সমাজ নির্ভর আপার হাউস চাচ্ছে যার আর কোনো রোল থাকবে না। এই সরকার, এখন আমি বিস্তারিত রিপোর্টটা পাইনি, আমরা জানি না। সো এইখানে আপার হাউসকে যদি আপনি আসলেই করতে চান অ্যাক্টিভেট, তাহলে আপার হাউসের হাতে আপনি কিছু রেসপন্সিবিলিটি দিতে পারেন। আমরা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যখন দেখি আপনি বিল বা ইসে পাশ করার সময় কনগ্রুয়েন্স বা নন কনগ্রুয়েন্সের সিস্টেমে যাবেন কিনা সেই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে আপনি তার রোল ডিটারমাইন করতে পারেন, তার ওভারসাইট রোলগুলো আপনি করতে পারেন। সো উই ক্যান হ্যাভ আ ডিসকাশন অন দ্যাট, যেহেতু এইটুকু এগ্রিমেন্ট আমাদের আছে, এইটুক পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। আমরা হয়তো এই যে কী বলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল চেঞ্জ করার যে জায়গাটা, আমাদের একটু ওইটা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ডগমেটিক আর কোনটা হচ্ছে অর্গানিক। এই অর্গানিক যে জিনিসপত্রগুলো যেটা আমার চেঞ্জ করা পাওয়ার, সেপারেশন অফ পাওয়ারের জন্য দরকারি, সেটাকে আইডেন্টিফাই করে ওই জায়গাগুলোকে যদি আমরা করতে পারি, যাতে অ্যাটলিস্ট পৃথিবীর কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসার পরে হঠাৎ করে অ্যাঞ্জেল হয়ে যায় না, দেবদূত হয়ে যায় না, তারা মহৎ হয়ে যায় না। আমাদের ওই ক্যালকুলেশন, র্যাশনাল অ্যাক্টর ক্যালকুলেশন থেকে আগাইতে হবে যে তারা এইভাবে আগাবে, তাহলে কতটুকু রুলস আমি বেঁধে দিতে পারি মিনিমাম এইটা, এবং সেটা ঐকমত্যের ভিত্তিতে সেই জায়গাটার উপরে আমাদের চেষ্টা করতে হবে। তাহলে ওইটুক যদি আমরা মেনে নিয়ে আগাই, তাহলে তো আমার মনে হয় আমরা তো এখানে দ্বিমতের কিছু দেখছি না। না, again we are actually everyone has agreed on one thing, that there's a need for reforms, and there's a need for reforming the contentious politics of past, which hasn't changed even now, whether it's in the face of the student, আমরা যে ছাত্রদের এখানে রিফর্মার্স বলি, এখানে
যে গদি থেকে টেনে নামিয়ে দিব, ওটাও একটা কন্টিনিউয়াস পলিটিক্সের একটা লেগেসি। এইটা হচ্ছে লিভ অ্যান্ড লেট লিভ। এবং আই এগ্রি, চেক অ্যান্ড ব্যালেন্সেস, সেপারেশন অফ পাওয়ার, মুখে সব দল বলে গেছে, সুশীল সমাজ বলে গেছে, কিন্তু এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটার হচ্ছে যে ফায়ার ওয়াল করে এখানে সেপারেট করা, এবং যাতে একটা কোনো সংস্থা যাতে এখানে এক্সেসিভ সেন্ট্রাল ক্ষমতার কেন্দ্রীয়করণ না হয়, এই এতটুকু যদি কাজ যদি সরকার করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় ভবিষ্যতের বাংলাদেশের প্রজন্মরা তাদেরকে ডক্টর ইউনূসকে কৃতজ্ঞতার চোখে দেখবে। আমার মনে এই সেপারেশন অফ পাওয়ারে এখানে এটা ওরা একটা ইনেবলিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিক, যাতে বাকি পুরাতন দল বা নতুন দল হোক, কোনো সমস্যা নাই, দল করতে তো কোনো ঝামেলা নেই, জনগণ যাদেরকে গ্রহণ করবে তাদের কাছে আসবে। কিন্তু আমাদের যদি ওই ফ্রেমওয়ার্কটা দাঁড় করিয়ে দিতে পারে, এবং এটা যদি, এবং উইথ নট অনলি গুড ইন্টেনশনস, বাট গুড ইন্টেনশনস মাস্ট অলসো মেটেরিয়ালাইজ ইনটু ট্যাঞ্জিবল অ্যাকশনস। হ্যাঁ, আমরা এখানে ক্রিটিসিজম করছি, ক্রিটিসিজম মানে অপোজিশন না। এবং এটা ঠিক, এখনও সরকারের মধ্যে কিছু লোক আছে যারা হচ্ছে কথাগুলো শুনছে মনোযোগ দিয়ে। এবং আগের সরকারের কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা ছিল, ওরা যে কোনো ধরনের সমালোচনায় ওরা মনে করতো তাদের উপর আক্রমণ। অন্তত এখানে আমরা দেখছি ডক্টর ইউনূসের মধ্যে এই মনোভাবটা নেই। তো জাতি তো ওনার কাছে আশা করে অনেক কিছু, প্রত্যাশার জায়গাটা বেশি আছে বলে হয়তো বা মানুষের হতাশার অভিব্যক্তিটা হচ্ছে। কিন্তু ভালো কিছু কাজ হলে মানুষ এটাকে, বাংলাদেশের মানুষ এতটা কৃপণ নয় যে জিনিসটাকে ওরা গ্রহণ করবে না বা প্রশংসা করবে না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং প্রফেসর কাসিফ সাহান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। আমার অতিথিরাই বলছিলেন যে একটা অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ আছে এবং তার দায় সরকারের আসলে পুরোপুরি না। এই সরকার ভুল করছে না সেটা ওনারা বলছেন না, কিন্তু ভুলটা আবার স্বীকার করবেন এবার প্রবণতা তত্ত্বদের মধ্যে আছে, কিন্তু সব মিলিয়ে একটা মিক্সড সিগন্যালের কথা ওনারা বলছেন। সেখানে অনেক প্রসঙ্গ এসছে, ডেমোক্রেসি মানে কি, সেটা তার ডেমোক্রেসি ফেয়ারনেসটা হচ্ছে প্রসেসের ফেয়ারনেসের কথা ওনারা বলেছেন। এখানে সুপ্ত গুপ্ত এক ধরনের মৌলবাদী চেতনা জেগে উঠবার কথা বলেছেন। একসময় বিগত 15, 16, 17 বছর আমরা আরেক চেতনার মধ্যে ছিলাম। সো চেতনার যন্ত্রণাটা আছে। তারপরেও ওনারা মনে করেন যে আমাদের অবশ্যই নির্বাচন দরকার, কিন্তু আমাদের অনেক সংস্কারও দরকার, এবং রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তাদের ক্রিয়াকর্মের ব্যাপারে এক ধরনের হতাশা তো আমাদের মধ্যে আছেই। সেই কারণে ওনারা মনে করেন যে কিছু কাজ এই সরকার অন্তত করে যেতে পারে। সবচেয়ে বড় কাজ যেটা করতে পারে সেটা হচ্ছে যে যেহেতু সরকার কিছু কমিশন করেছে, কমিশনগুলোর কিছু প্রস্তাবনা আছে, প্রায় সকল রাজনৈতিক দলগুলোরও কিন্তু কিছু প্রস্তাবনা আছে। এই জায়গাগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করবার জায়গা, যেগুলো আসলে সবাই একমত, সেই কাজগুলো এই সরকার শুরু করে দিয়ে যেতে পারে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচনের কথা আমরা বলছি বটে, কিন্তু নির্বাচন করবার জন্য বেশ কিছু সংস্কার দরকার। একটা ভালো, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য এখানে আমাদের রাষ্ট্রের বিভিন্ন যে অঙ্গ আছে সেগুলোর মধ্যে সেপারেশনের প্রসঙ্গটাও আলোচনার মধ্যে আছে। এই কিছু কাজ যদি সরকার করতে পারে, সব সংস্কার এই সরকার করতে পারবে না। আর সংস্কার করলেও যে সেটা ভবিষ্যতে রাজনৈতিক দল ক্ষমতায় এসে যদি তাদেরকে অনবোর্ড না করে করা হয় সেগুলো টিকে থাকবে, সেগুলো নিয়েও যথেষ্ট সংশয় আছে। কাজেই একটা ঐকমত্য তৈরি করা এবং সেই তৈরি করবার প্রসেসটা শুরু করা দরকার, এবং যত দ্রুত সম্ভব হয় সেটাই দেশের জন্য কল্যাণকর। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।